নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর WBCS প্রিলিমস 2022-এর জন্য আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজ আমরা অ্যান্টি ডিফেকশন ল বা দলবদল বিরোধী আইন সম্পর্কে আলোচনা করব। এবারের WBCS প্রিলিমসে কিন্তু এখান থেকেও আপনারা একটা নাম্বার এক্সপেক্ট করতে পারেন। কেন গুরুত্বপূর্ণ সেটা আমি বলে দিই। কলকাতা হাইকোর্ট রিসেন্টলি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা ওয়েস্ট বেঙ্গলের রাজ্য বিধানসভার যে স্পিকার, তাকে দলবদল করা সদস্যদের বাদ দেওয়ার আদেশ দিয়েছেন বা একটা নির্দিষ্ট ডেডলাইন তিনি দিতে বলেছেন হাইকোর্টের কাছে। তো এই জন্য কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু ভিশন আইএএসের যে পিটি 365 পলিটি সেখানে কিন্তু আলোচনা করা হয়েছে। তো এখান থেকেই কিন্তু আমি এটা কভার করব। চলুন শুরু করা যাক। তার পূর্বে ছোট্ট করে প্রমোশন, WBCS প্রিলিমস 2022-এর জন্য কমপ্লিট কোর্স রয়েছে, যার মধ্যে ইংলিশ, অ্যানসিয়েন্ট মেডিভেল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি প্লাস INM, জিওগ্রাফি, ম্যাথ, GI, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে সায়েন্স, প্রত্যেকটা জিনিস কিন্তু থাকছে, প্রত্যেকটা সাবজেক্ট থাকছে, তার সাথে স্টাডি মেটেরিয়াল থাকছে। দাম 500 টাকা। কীভাবে কিনবেন আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এই যে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করে আপনারা যে পেমেন্ট আইডি রয়েছে, পেমেন্ট আইডিতে পে করে আপনারা কিন্তু গুগল ফর্ম সাবমিট করে দেবেন পেমেন্ট প্রুফ দিয়ে। আপনার কাছে কিন্তু 4 থেকে 6 ঘন্টার মধ্যে চলে যাবে এই যে ম্যাটেরিয়ালের লিঙ্ক। চলুন শুরু করা যাক। তো অ্যান্টি ডিফেকশন ল কেন নিউজে রয়েছে একটু আগেই বলে দিলাম। বলছে দেখুন, দ্য ক্যালকাটা হাইকোর্ট হ্যাজ গিভেন ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি স্পিকার এ ডেডলাইন টু পাস অ্যান অর্ডার ইন দ্য ডিফেকশন। তো ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলির যে স্পিকার, তাকে কলকাতা হাইকোর্ট রিসেন্টলি ডিফেকশন কেসের যে ফাইল, তার একটা ডেডলাইন দিতে বলেছে। তো এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে না। পরীক্ষায় কী টাইপের কোশ্চেন আসবে সেগুলো আমরা এক এক করে আলোচনা করবো। তো কিন্তু তার আগে যে তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে সেগুলো বোঝা আপনাদের জন্য আবশ্যিক, কারণ এই যে ফ্যাক্টগুলো, এগুলো যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে না। তো প্রথমে বলছে হোয়াট ইজ ডিফেকশন। ডিফেকশন কি এটা প্রথমে দেখে নিন। ডিফেকশন বলতে বোঝাচ্ছে খুব সহজ ভাষায়, ধরুন লোকসভা রয়েছে, লোকসভা একটা পার্টি এ, একটা পার্টি বি রয়েছে। তো এ পার্টি থেকে বি পার্টিতে কোনো মেম্বার যদি চলে যায়, তাকে আমরা বলবো সেই মেম্বার ডিফেক্ট মেম্বার। সেই মেম্বার ডিফেক্টেড মেম্বার যদি এ পার্টি থেকে বি পার্টিতে যায়, বি পার্টি থেকে এ পার্টিতে চলে যায়। তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেল। ডিফেকশন কথার অর্থ হচ্ছে দলবদল, আর এ থেকে বিতে বা বি থেকে এতে যদি কেউ চলে যায় তাহলে আমরা তাকে ধরবো ডিফেক্টেড বা দলবদল করেছে সেই মেম্বার। তো এটা খুবই বেসিক একটা কনসেপ্ট, কিন্তু পরীক্ষায় এই টাইপের কোশ্চেনও কিন্তু আসবে না। কী টাইপের কোশ্চেন আসবে, নেক্সট স্লাইডে আমাদের কোশ্চেন আসবে পরীক্ষায় যেগুলো আসতে পারে। প্রথমেই বলছে দেখুন অ্যাবাউট অ্যান্টি ডিফেকশন ল। পরীক্ষায় ডিফেকশন নয়, তবে অ্যান্টি ডিফেকশন ল থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। দলবদল বিরোধী আইন, তো আমাদের কনস্টিটিউশনের 10th শিডিউলে দলবদল বিরোধী আইন কোথায় আছে, এটা প্রথম কোশ্চেন হতে পারে। তো কারেক্ট অ্যান্সার হবে আমাদের যে কনস্টিটিউশন, তার যে টোটাল 12 বা 12টা শিডিউল রয়েছে, 12টা শিডিউলের মধ্যে 10th শিডিউলে কিন্তু এই যে অ্যান্টি ডিফেকশন ল আছে। আর এই যে 10th শিডিউল আমাদের কনস্টিটিউশনের 52nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত সালে, 1885 রাজীব গান্ধীর সময় কিন্তু এটা চালু হয়। এটা কেন চালু হয়, তার কারণ বিহারে তখন একটা টার্ম প্রচলিত হয়ে গিয়েছিল যে আয়ারাম গায়ারাম কি সরকার, মানে একজন মেম্বার এতবার দলবদল করেছে এক দিনের মধ্যে 4 থেকে 5 বার, একটা দল থেকে আরেকটা দল, আরেকটা দল থেকে আরেকটা দল করেছে। তো এইটা দেখাদেখি করার পরে, এটা দেখার পরে কিন্তু 52nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 10th শিডিউলে অ্যান্টি ডিফেকশন ল অ্যাড করা হয়। তো প্রাথমিক পর্যায়ে আমাদের শিডিউল করা ছিল 8টা শিডিউল ছিল, পরবর্তীতে নবম, দশম, 11th এবং 12th শিডিউল অ্যাড করা হয়, যার মধ্যে দশম শিডিউল 52তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985 সালের মাধ্যমে কিন্তু অ্যাড করা হয়েছিল এই অ্যান্টি ডিফেকশন ল। এই অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী কিন্তু ডিসকোয়ালিফিকেশান এর কিছু নিয়ম বলা রয়েছে বা শর্তাবলী বলা রয়েছে। ধরুন একটা ব্যক্তি এ পার্টি থেকে বি পার্টিতে একজন দলবদল করলো বা বি পার্টি থেকে এ পার্টিতে একজন দলবদল করলো, তাকে কিন্তু ডিসকোয়ালিফাই করা হবে। কিছু কিছু শর্ত রয়েছে, শুধুমাত্র এইগুলো নয়, ডিফেকশনের আন্ডারে কিন্তু অনেকগুলো শর্ত পড়ে যায়। সেই শর্তগুলো আমরা এক এক করে দেখব, কেন কোন কোন মেম্বারকে ডিসকোয়ালিফাই করা হতে পারে, ডিফেকশনের যে অপরাধ সেটা তার উপর চাপিয়ে কোন কোন শর্ত থেকে তাকে ডিসকোয়ালিফাই করা যায়। তো প্রথমেই বলছে দেখুন, যদি সে তার যে মেম্বারশিপ, ধরুন একজন লোকসভা রয়েছে, লোকসভার এখানে ধরুন বিজেপি আছে, এপাশে কংগ্রেস রয়েছে। তো বিজেপির যে কোনো একজন মেম্বার, ধরুন সে নিজের ইচ্ছায় সে তার মেম্বারশিপ বিজেপির দল থেকে কিন্তু চলে আসতে পারে। তো এটাকে কিন্তু আমরা ডিসকোয়ালিফিকেশনের একটা কারণ হিসেবে ধরবো, এবং তার কারণেও কিন্তু তাকে ডিসকোয়ালিফাই করা হতে পারে। তার মানে কেউ যদি ভলেন্টারিলি বা
কেউ যদি নিজের ইচ্ছাকৃতভাবে তার মেম্বারশিপ ত্যাগ করে সেই পলিটিক্যাল পার্টির ওপর থেকে, তাহলে কিন্তু তাকে ডিসকোয়ালিফাইড বলে ঘোষণা করা হবে। তো একটা কারণ আপনারা দেখলেন। নেক্সট বলছে হি ভোটস অর অ্যাবস্টেন ফ্রম ভোটিং ইন সাচ হাউস কন্ট্রারি টু এনি ডিরেকশন ইস্যুড বাই হিজ পলিটিক্যাল পার্টি। ধরুন একটা সিম্পল এক্সাম্পল দেবো, আবার একই এক্সাম্পল দেবো। লোকসভা রয়েছে, বিজেপি রয়েছে পাশে, আর পাশে রয়েছে কংগ্রেস। ধরুন কংগ্রেসের একজন মেম্বার রয়েছে, মেম্বারের নাম এ। কংগ্রেসের একজন মেম্বার রয়েছে, মেম্বারের নাম এ। এবার কংগ্রেস বলেছে যে বিজেপি একটা বিল পাস করছে, সেখানে ভোট তোমরা এই নোতে দেবে। কিন্তু এই মেম্বার, এই যে এ নামের যে মেম্বার রয়েছে, এই মেম্বার এই নোতে ভোট দিল না, কংগ্রেসের হয়ে নোতে ভোট দিল না। কংগ্রেস বলে দিয়েছে, কংগ্রেসের পার্টির পক্ষ থেকে বলে দিয়েছে তুমি নোতে ভোট দেবে, তোমরা সবাই নোতে ভোট দেবে। কিন্তু এই মেম্বার নোতে ভোট না দিয়ে ইয়েসে ভোট দিল, অথবা এই মেম্বার নোতে ভোট দেওয়া থেকে বিরত থাকলো, তাহলেও কিন্তু এই কংগ্রেসের এই মেম্বারকে ডিফেকশনের মাধ্যমে ডিসকোয়ালিফাই হিসেবে ঘোষণা করা হবে। আশা করি ক্লিয়ার হয়ে গেল। যদি কোনো পার্টির মেম্বার সেই পার্টি যে ডিরেকশান দিচ্ছে, সেই পার্টি যেটা বলছে সেটা না শোনে, বা ভোট দেয় বিরোধীদের হয়ে, বা নিজের দলের বিরুদ্ধে ভোট দেয়, বা ভোট দেওয়া থেকে নিজের দলের হয়ে ভোট দেওয়া থেকে বিরত থাকে, তাহলেও কিন্তু তাকে ডিসকোয়ালিফাই ঘোষণা করা হবে। তারপর বলছে দেখুন, একজন ইন্ডিপেন্ডেন্ট মেম্বার, লোকসভায় ধরুন কোনো একজন ইন্ডিপেন্ডেন্ট মেম্বার হিসেবে সে নিযুক্ত হয়েছে, কিন্তু সে কী করলো, সে লোকসভাতে যখন ঢুকলো তারপরে সে হয় বিজেপি না হয় কংগ্রেস বা যে কোনো একটা পার্টিতে সে জয়েন করে নিল, অর্থাৎ একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টিতে সে জয়েন করে নিচ্ছে, তখনও কিন্তু তার যে মেম্বারশিপ তাকে কিন্তু ছেড়ে দিতে হবে। তার কারণ একজন ইন্ডিপেন্ডেন্ট মেম্বার সে কিন্তু কোনো রকম পলিটিক্যাল পার্টিতে জয়েন করতে পারবে না। তারপর রয়েছে এ নমিনেটেড মেম্বার। নমিনেটেড মেম্বারদের ক্ষেত্রে কীরকম নিয়ম রয়েছে বলছে দেখুন, এই নমিনেটেড মেম্বার অফ এ হাউস বিকমস ডিসকোয়ালিফাইড ফর বিং এ মেম্বার অফ দ্য হাউস ইফ হি জয়েন্স এনি পলিটিক্যাল পার্টি আফটার দ্য এক্সপায়ারি অফ 6 months। অর্থাৎ 6 মাস চলে যাওয়ার পরে সে যদি কোনো পলিটিক্যাল পার্টিতে জয়েন হয়, ধরুন প্রেসিডেন্ট একজনকে বা গভর্নর একজনকে এ নামের মেম্বারকে নমিনেট করে বসিয়ে দিল, নমিনেশনের মাধ্যমে সে ইলেক্ট হওয়ার পরে সে যদি অন্য কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করে 6 মাস পরে, তাহলে কিন্তু তাকেও ডিসকোয়ালিফাই হিসেবে ঘোষণা করা হবে। তো এই যে শর্তগুলো বলা হলো, এই শর্তগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, স্টেটমেন্ট বেসে কোশ্চেন আসতে পারে, ইউপিএসসির ক্ষেত্রে স্টেটমেন্ট বেসে কোশ্চেন আসতে পারে, ডব্লিউবিসিএসের ক্ষেত্রে অনলাইনের আসতে পারে, এবং ডব্লিউবিসিএস মেন্সের ক্ষেত্রেও কিন্তু স্টেটমেন্ট বেসে কোশ্চেন আসতে পারে। তো এগুলোতে ডিসকোয়ালিফিকেশনের আপনারা শর্তগুলো দেখে নিলেন। এবারে আমরা এর কিছু এক্সেপশন দেখব, কখন ডিসকোয়ালিফাই করা হবে না, কেন ডিসকোয়ালিফাই করা হবে না, সেগুলো আমরা দেখব। যদি ধরুন এই যে বিজেপি আছে আর এই পাশে কংগ্রেস রয়েছে, ধরুন বিজেপি এবং কংগ্রেস দুটো পার্টি মার্জ হয়ে গেল, বা দুটো পার্টি জয়েন করে গেল, বিজেপি বলছে আমি তোমাকে সাপোর্ট করছি, বা কংগ্রেস বলছে আমি তোমাকে সাপোর্ট করছি, এক্ষেত্রে কিন্তু কোনো মেম্বারকে ডিসকোয়ালিফাই হিসেবে ঘোষণা করা হবে না। আর মার্জিংয়ের নিয়ম কি, ধরুন বিজেপির 2/3 ভাগ আর যদি কংগ্রেসের 2/3 ভাগ, এরা যদি সহমত প্রকাশ করে যে আমরা মার্জিংয়ের ক্ষেত্রে রাজি আছি, আমরা দুটো পার্টির যে জয়নিংয়ের ক্ষেত্রে আমরা রাজি আছি, তাহলেই কিন্তু এই যে মার্জিং পসিবল, বা দুটো পার্টির কিন্তু মার্জ পসিবল হবে। আবার রিপিট করছি, ধরুন বিজেপি আর কংগ্রেস রয়েছে, দুজনে জয়েন করবে, কিন্তু প্রত্যেকটা পার্টির 2/3 ভাগ সদস্যের কিন্তু অবশ্যই সহমত লাগবে বা ভোটের প্রয়োজন হবে, না হলে কিন্তু কংগ্রেস বিজেপির সাথে বা বিজেপি কংগ্রেসের সাথে কিন্তু মার্চ করতে পারবে না। তো যদি 2/3 ভাগ সদস্যের বেশি থাকে তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম নেই। তাই এখানে বলছে দ্য ল অ্যালাউজ এ পার্টি টু মার্জ উইথ অর ইনটু অ্যানাদার পার্টি। তো এই ল কিন্তু বলছে, অ্যালাউ করছে আরেকটা পার্টির সাথে মার্জ করা বা আরেকটা পার্টির আন্ডারে থাকা। 1 নম্বর পয়েন্ট গেল। তো এক্ষেত্রে কিন্তু কোনো রকম ডিসকোয়ালিফাই করা হবে না। নেক্সট, ইফ এ পার্সন ইজ ইলেক্টেড অ্যাজ দ্য স্পিকার অফ লোকসভা অর দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা। তারপরে ব্যাপার রয়েছে, আমি একটু বলে দিই, যদি একজন ব্যক্তি লোকসভা স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন, রাজ্যসভার চেয়ারম্যান কখন নিযুক্ত হবেন, তিনি যদি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন। তার মানে কোনো ব্যক্তি যদি লোকসভা স্পিকার বা কোনো মেম্বার যদি লোকসভা স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন, সেক্ষেত্রে কিন্তু তিনি যদি রিজাইন করে আবার তার পলিটিক্যাল পার্টিতে জয়েন করেন, সেক্ষেত্রেও কিন্তু তাকে কোনো রকমভাবে ডিসকোয়ালিফাই করা হবে না। যদি লোকসভা স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান তার পদ ত্যাগ করে তিনি তার পলিটিক্যাল পার্টি আবার রিজয়েন করেন, সেক্ষেত্রে কিন্তু তাকে ডিসকোয়ালিফাই করা হবে না। আরেকটা বলছে দেখুন, ইট মাস্ট বি নোটেড দ্যাট দ্য প্রভিশন অফ দ্য 10th শিডিউল পার্টেনিং টু এক্সামশন ফ্রম ডিসকোয়ালিফিকেশন ইন কেস অফ স্প্লিট বাই 1/3 মেম্বার অফ লেজিসলেচার পার্টি হ্যাজ বিন ডিলিটেড বাই দ্য 91st অ্যামেন্ডমেন্ট
2003 2003 সালের যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল 91st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, তার মাধ্যমে 10th শিডিউল অনুযায়ী কিন্তু ছাড় দেওয়া রয়েছে। স্প্লিটের ক্ষেত্রে 1/3 মেম্বারদের কিন্তু ছাড় দেওয়া রয়েছে। এবারে আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। এই যে ঘটনাটা রিসেন্টলি ঘটলো, কলকাতা হাইকোর্ট যে আদেশটা দিল, এই আদেশের ক্ষেত্রে কি কি ব্যাপার রয়েছে সিম্পল অর্থে দেখুন। ধরুন আমাদের রাজ্য বিধানসভায় দুটো পার্টি রয়েছে এখন মেজর, টিএমসি আর বিজেপি। ধরুন একজন বিজেপির মেম্বার রয়েছে, এই বিজেপির মেম্বার টিএমসিতে ধরুন জয়েন করলো। যদি একজন ব্যক্তি জয়েন করে, আমি একটু আগে বললাম 2/3 ভাগের কম ব্যক্তি যদি জয়েন করে তাহলে কিন্তু প্রত্যেককে ডিসকোয়ালিফাই করা হবে। তো একজন মেম্বার এখানে টিএমসিতে জয়েন করলো বিজেপির থেকে, তো এক্ষেত্রে কিন্তু যে স্পিকার থাকবেন তার কাছে পাওয়ার দেওয়া থাকবে, এই স্পিকার কিন্তু এই ব্যক্তিকে ডিসকোয়ালিফাই ঘোষণা করতে পারে। তার মানে কি, এখানে ডিসাইডিং অথরিটিকে, অর্থাৎ এই যে ডিসকোয়ালিফাই করা হবে এটা ডিসাইড কে করবেন? এটা লোকসভার ক্ষেত্রে স্পিকার, রাজ্য বিধানসভার ক্ষেত্রে স্পিকার, রাজ্য বিধান পরিষদের ক্ষেত্রে এবং রাজ্যসভার ক্ষেত্রে কী হবে? তাহলে সেখানকার প্রিসাইডিং অফিসার, অর্থাৎ রাজ্যসভার ক্ষেত্রে রাজ্যসভার চেয়ারম্যান এবং রাজ্য বিধান পরিষদের ক্ষেত্রে তার চেয়ারম্যান বা প্রিসাইডিং অফিসার। তার মানে যে কোনো কক্ষের প্রিসাইডিং অফিসার তার হাতেই কিন্তু পাওয়ার দেওয়া থাকবে যে এই ব্যক্তি ডিসকোয়ালিফাইড, এই ব্যক্তিকে এবার বাদ দেওয়া হবে বা এই ব্যক্তির মেম্বারশিপ নিয়ে নেওয়া হবে। তার মানে স্পিকারের হাতে কিন্তু সমস্ত পাওয়ার থাকে। কিন্তু এখানে একটা প্রবলেম রয়েছে। প্রবলেম হচ্ছে এই ধরুন বিরোধী পার্টি, ধরুন আমি ছোটো একটা এক্সাম্পল দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলের এক্সাম্পল দিচ্ছি। ধরুন টিএমসি বিজেপি রয়েছে, টিএমসি এখন মেজরিটি পার্টি। তার মানে কি, স্পিকার টিএমসি থেকে আসছে। তাহলে বিজেপি থেকে যখন কেউ টিএমসিতে জয়েন করবে, এই স্পিকার নিশ্চয়ই চাইবে না যে আমার পার্টির থেকে একজনকে ডিসকোয়ালিফাই করব আমরা। তো সেক্ষেত্রে কিন্তু স্পিকার এইটাকে কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য বা অনির্দিষ্ট সময়ের জন্য, অনির্দিষ্ট সময়ের জন্য কিন্তু আটকে রেখে দেয়। স্পিকার বা প্রিসাইডিং অফিসার অনির্দিষ্ট সময়ের জন্য তার যে ডিসকোয়ালিফিকেশন আটকে রেখে দেয়। এই ঘটনা ঘটেছে। তো এখানে টিএমসি স্পিকার, সেই যে একজন মেম্বার যে বিজেপি থেকে টিএমসিতে গিয়েছে, তাকে একজন নয় অনেকজন রয়েছে, তো তাদেরকে তার যে ডিসকোয়ালিফিকেশান বা তার যে ডিসকোয়ালিফাই সেটা কিন্তু অ্যানাউন্স করেনি। সেহেতু কলকাতা হাইকোর্ট ঘোষণা করেছে যে এদেরকে সম্প্রতি এবং খুব তাড়াতাড়ি ডিসকোয়ালিফাই ঘোষণা করা হোক। এবারে দেখুন, আপনাদের মনে হতে পারে নির্দিষ্ট একটা টাইম তো দরকার, ডিসকোয়ালিফাই করবো না বললেই করবো না, এমন তো কোনো কথা নেই। তো এটা কিন্তু আমাদের যে 52nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এর মাধ্যমে কিন্তু কোনো রকম নির্দিষ্ট টাইমের কথা বলা হয়নি যে এই টাইমের মধ্যে ডিসকোয়ালিফাই করতে হবে। প্রিসাইডিং অফিসার নিজের ইচ্ছা মতো যা খুশি কিন্তু করতে পারে এখানে। তো হাইকোর্ট এখানে বারবার তারা দিতে পারে, কিন্তু অবশ্যই মনে রাখবেন প্রিসাইডিং অফিসারের ওপরেই কিন্তু ডিপেন্ড করবে কাউকে ডিসকোয়ালিফাই করা হবে কি হবে না। কিন্তু কোনো রকম ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে হাইকোর্ট শুধুমাত্র তারা দিতে পারে, হাইকোর্টের হাতে কোনো রকম পাওয়ার নেই তাকে ডিসকোয়ালিফাই করার। আশা করি ক্লিয়ার হয়ে গেল। এখানে বলছে দ্য প্রিসাইডিং অফিসার অফ দ্য হাউস ইজ এম্পাওয়ার্ড টু মেক রুলস টু গিভ এফেক্ট টু দ্য প্রভিশন অফ দ্য 10th শিডিউল। আর এখানে কোনো নির্দিষ্ট টাইম লিমিট নেই বা কোনো একটা ডেডলাইন নেই সময়ের, যাতে এই টাইমের মধ্যে তাকে বাদ দেওয়া হোক, তাকে ডিসকোয়ালিফাই করা হোক, এরকম কিন্তু নেই। এখানে বলছে দেখুন, এখানে কয়েকটা পয়েন্ট রয়েছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এক নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে শুধুমাত্র এইটুকু, ডিসিশন অফ দ্য প্রিসাইডিং অফিসার ইজ সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ। অর্থাৎ প্রিসাইডিং অফিসারের যে ডিসিশান সেটা কিন্তু জুডিশিয়াল রিভিউয়ের আন্ডারে পড়ছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এক্ষেত্রে কিন্তু প্রিসাইডিং অফিসারের যে ডিসিশান তার বিরুদ্ধে অবশ্যই যেতে পারেন, কিন্তু প্রিসাইডিং অফিসারই কিন্তু ডিসাইড করবেন যে এটা ডিসকোয়ালিফাই নাকি এটা ডিসকোয়ালিফাই নয়। এটা মাথায় রাখবেন, এটা কিন্তু সাবজেক্ট আন্ডার জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউয়ের মাধ্যমে কী বলা হয়, এমন কোনো ল বা এমন কোনো অ্যাক্ট যদি বা এক্সিকিউটিভের দ্বারা এমন কোনো কাজ করা হচ্ছে যেটা আমাদের কনস্টিটিউশনের, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটের বিরোধী, সেক্ষেত্রে কিন্তু সেটাকে নাল এবং ভয়েড ঘোষণা করবে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট। এখানে বলছে টাইম লিমিট উইথিন হুইচ দ্য প্রিসাইডিং অফিসার হ্যাজ টু ডিসাইড। বলছে দ্য ল ডাজ নট স্পেসিফাই এ টাইম পিরিয়ড। আমি একটু আগে যেটা বললাম, দ্য ল ডাজ নট স্পেসিফাই এ টাইম পিরিয়ড ফর দ্য প্রিসাইডিং অফিসার টু ডিসাইড অন এ ডিসকোয়ালিফিকেশন প্লি। কোর্টস হ্যাভ এক্সপ্রেস কনসার্ন অ্যাবাউট দ্য আননেসেসারি ডিলে ইন ডিসাইডিং সাচ পিটিশন। অর্থাৎ প্রিসাইডিং অফিসার বাধ্য নয় যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে, এবং এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু কোনো রকম নির্দিষ্ট সময়ের কথা বলা হয়নি। কোর্ট শুধুমাত্র কনসার্ন প্রকাশ করতে পারে, এবং হাইকোর্ট ক্যান ডিরেক্ট স্পিকার
টু রুল অন ডিসকোয়ালিফিকেশন পিটিশন, এবং হাইকোর্ট কিন্তু শুধুমাত্র ডিসকোয়ালিফিকেশনের জন্য পিটিশন দিতে পারে বা বারবার বলতে পারে স্পিকারের কাছে, তাছাড়া কিন্তু আর কোনো পাওয়ার নেই। ইফ দে ডু নট ডু দে উইথিন রিজনেবল টাইম। আশা করি ক্লিয়ার হয়ে গেল। এই হচ্ছে আমাদের অ্যান্টি ডিফেকশন ল সম্পর্কে যাবতীয় ধারণা। পরীক্ষায় এখান থেকেই কোশ্চেন আসতে পারে একটা কোশ্চেন। আর আপনারা যদি সমগ্র ডিটেলস এসব সাবজেক্ট ওয়াইজ আপনারা যদি কিনতে চান, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। এই যে ম্যাটেরিয়াল এগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আজকের মতো গুড বাই, নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।